ওয়েলকাম মাই স্টাডি 1 2 3 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি বাংলাদেশে যে নিউজ পত্রিকা রয়েছে তার একটা খবর বিশেষভাবে কভারেজ দিচ্ছে, সেটি হচ্ছে যে তারেক রহমান কেন এখনও দেশে আসতেছে না। বিগত সরকার যে ছিল, শেখ হাসিনার সরকার, তিনি দেশ থেকে হটানোর পরও তারেক রহমান এখনও কিন্তু কী রয়েছে, লন্ডনে রয়েছেন। তো বিভিন্ন নিউজ পত্রিকায় এই বিষয়টা নিয়ে জলঘোলা করতেছে যে আসলে এমন কি হয়েছে যে তারেক রহমান দেশে কেন আসতে পারতেছে না। হ্যাঁ, তার আমরা কতগুলো উত্তর জানার চেষ্টা করব। তারেক রহমান কেন দেশে আসতে পারতেছে না এর কারণগুলো তুলে ধরা হলো। যে 1 নম্বর হচ্ছে বিএনপির এর দলীয় সিদ্ধান্ত। 2 নম্বর কারণ হতে পারে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। 3 নম্বর কারণ হতে পারে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির রাজনৈতিক দ্বন্দ্ব। তো এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা যদি প্রথম 1 নম্বর কারণটা লক্ষ্য করি, যে বিএনপির দলীয় সিদ্ধান্ত, এটা তারেক রহমান কী করছে, নিজেই কিন্তু তার যে ফেসবুক পেজ সেটা কিন্তু জানিয়েছে। হঠাৎ করে বেগম, যে সাবেক বাংলাদেশের দেশনেত্রী খালেদা জিয়া রয়েছে না, তিনি গুরুতর অসুস্থ আর সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। এটাকে জানিয়েছে তারেক রহমান। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত্র সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসার সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা কী করা হয়েছে, ব্যক্ত করা হয়েছে। তিনি আরও বলতেছেন যে সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসার প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারেক রহমান। তিনি এও জানাইছেন যে তিনি এই সংকট অবস্থায় কালে যে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবধারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এখানে লক্ষ্য রাখার বিষয়, তিনি বলতেছেন যে আমি যে আমার মায়ের কাছে যাইতে পারতেছি না বাংলাদেশে, সেটা তার একার কিন্তু সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রদর্শিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবার আশাবাদী। তিনি বলতেছেন যে তিনি কিন্তু এই বিষয়টা ফেসবুকে জানিয়েছেন, ঠিক আছে। তিনি বলতেছেন যে আমি যে দেশে যাইতে পারতেছি না, আমার মায়ের সংকটাপন্ন অবস্থাও, সেটা তার একা সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে তার দলীয় সিদ্ধান্ত। এখানে অনেক রাজনৈতিক ব্যাপার স্যাপার রয়েছে, তিনি কিন্তু সেটা খোলাখুলিভাবে বলতেও পারতেছেন না, ঠিক আছে। এই কারণে তিনি কিন্তু এখনও দেশে আসতে পারতেছেন না। এখন 2 নম্বর কারণ হতে পারে, 2 নম্বর কারণটা আমরা জানার চেষ্টা করবো যে বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিএনপির মানে কী সমস্যা, ঠিক আছে। আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ঢাকা পোস্টের একটা প্রতিবেদন আমরা যদি লক্ষ্য করি, তারা বলতেছে এভাবে যে বাংলাদেশ আজ এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে গণতন্ত্রের ভবিষ্যৎ, রাজনৈতিক শিষ্টাচার ও রাষ্ট্রের প্রতিষ্ঠান ভারসাম্য এক গভীর প্রশ্নের মুখোমুখি। ফ্যাসিবাদ পরবর্তী সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ঘটনাবলী কেবল রাজনৈতিক উত্তেজনার বহিঃপ্রকাশ নয়। তিনি আরও বলতেছেন প্রতিবেদনে তার যে ফ্যাসিবাদ বিরোধী জুলাই অভ্যুত্থান আকস্মিক ছিল না, এর পিছনে রয়েছে বিএনপি এবং তার মিত্রদের দীর্ঘদিনের সংগ্রাম, আন্দোলন এবং রাজনৈতিক ত্যাগ। কিন্তু এই আন্দোলনের পটভূমি গঠনে বিএনপি নেতাকর্মী সহ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের অবদানকে অস্বীকার বা তুচ্ছ করার প্রবণতা আজ স্পষ্ট হচ্ছে। বিএনপির যে অবদানটা, সেই অবদানটা কী করতেছে, এই সরকারের একটা গোষ্ঠী কী করতেছে, তুচ্ছ করার চেষ্টা করতেছে। বর্তমান ক্ষমতাসীন পক্ষ ও তাদের ঘনিষ্ঠ মহলের মধ্যে এই অস্বীকৃতির প্রবণতা রাজনৈতিক শিষ্টাচার বিরোধী তব্যটি বরং ইতিহাস বিকৃতির এক বিপজ্জনক নিদর্শন। জাতীয় নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা বিরাজ করেছে, সেটিও এ সংকটের একটি কেন্দ্রীয় উপাদান।
এই যে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি এবং যে বর্তমান যে ক্ষমতাসীন যে পার্টি তাদের মধ্যে একটা কী হয়েছে, দ্বন্দ্ব শুরু হয়েছে। বিএনপি চাচ্ছে নির্বাচনটা তাড়াতাড়ি হোক, কিন্তু যারা অন্তর্বর্তী সরকারের আওতাভুক্ত যারা রয়েছে তারা বলতেছে যে নির্বাচনটা পরে হবে। এই কারণে কিন্তু বিএনপি এবং বর্তমান যে ক্ষমতা সম্পন্ন যে পার্টি তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। গণতান্ত্রিক চর্চার স্বাভাবিক ধারাবাহিকতা রক্ষার বদলে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার প্রবণতা জাতির রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করেছে। এটা কে মনে করতেছে? বিএনপি মনে করতেছে। কোনো মহল হয়তো উপলব্ধি করছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে তারা গণরায়ে প্রত্যাখ্যান হবে। এই আশঙ্কায় নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রবণতাকে ত্বরান্বিত করছে। বিএনপি মনে করতেছে যে এখন যদি নির্বাচন দেওয়া হয় তাহলে যারা ক্ষমতা সম্পন্ন রয়েছে তাদের কী করে প্রত্যাখ্যান করবে, এই ভয়ে তারা নির্বাচনটা পিছিয়ে দিচ্ছে। এটা কিন্তু বিএনপি মনে করতেছে। ফলে ক্ষুব্ধ হয়ে জনগণের ভোটাধিকার গণতন্ত্রের মৌলিক চেতনা মানে কি হচ্ছে, রুগ্ন হচ্ছে। এই যে নির্বাচন পিছিয়ে দিচ্ছে এই কারণে। অন্যদিকে যে অপর যে পার্টি রয়েছে তারা মনে করতেছে রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় হয়েছে এক ধরনের ছদ্মবেশী গোষ্ঠী, যারা অতীতে আন্দোলনের সময় নিজেদের পরিচয় গোপন রেখে নানা রূপে আবির্ভূত হয়েছিল। তখনকার প্রেক্ষাপটে তা প্রশংসনীয় হলো, বর্তমানে তারা সেই পুরনো কৌশল পুনরায় প্রয়োগ করে বিএনপিকে রাজনৈতিকভাবে বেকায়দা ফেলতে চেষ্টা করছে। তাদের কার্যকলাপ বিভ্রান্তি তৈরি করা, জনমত প্রভাবিত করা এবং মূল্যধারা রাজনৈতিক শক্তিকে দুর্বল করাই উদ্দেশ্য। অন্য যে পার্টি রয়েছে বিএনপি মনে করতেছে তারা ছিল ছদ্মবেশী গোষ্ঠী। তারা কী হয়েছে, অতীতে আন্দোলনের সময় নিজেদের পরিচয় কী করছিল, গোপন করছিল, কিন্তু এখন তারা কী করতেছে, বিএনপিকে নানাভাবে বেকায়দা ফেলতে যাচ্ছে। এটাই কিন্তু বিএনপি মনে করতেছে। তো এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এই জন্য বিএনপি এবং কী হয়েছে যে বর্তমান যে যে যারা ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এক গোষ্ঠী তাদের মধ্যে এই প্রেক্ষাপট হওয়ার কারণে বিএনপির সাথে কী হয়েছে, দ্বন্দ্ব জড়াইছে। এখন আমরা জানবো 3 নাম্বারটা, যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির রাজনৈতিক দ্বন্দ্বটা কীভাবে শুরু হয়েছে। আমরা যদি এই যে আমি আলোচনা করতেছি এগুলো কিন্তু আমার আলোচনা নয়, এগুলো বিভিন্ন সোর্স থেকে তুলে আনা আলোচনা, ঠিক আছে। আমরা যদি লক্ষ্য করি যে ডেইলি স্টার একটা প্রতিবেদন তারা বলতেছে সরকার ও সমন্বয়কদের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব কি অনিবার্য, ঠিক আছে। আমরা যদি কলম লক্ষ্য করি তারা বলতেছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটি যেমন সত্য তেমনি কিছু মৌলিক বিষয় এখন রাজনৈতিক ঐক্যমত গড়ে তোলা সম্ভব না হলে দেশ আরও বড় সংকটে পড়ে যাবে, ঠিক আছে। আমরা যদি লক্ষ্য করি যে সরকার এবং সমন্বয়ক এবং বিএনপি মধ্যে যে দ্বন্দ্ব হওয়া সেটা শুরু হয়েছে মির্জা ফখরুল আলমগীর একটা বক্তব্যকে কেন্দ্র করে। মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন যে অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার হবে। এটা কিন্তু কে বলেছেন? মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, ঠিক আছে। তার এই বক্তব্য দিয়ে কী হয়, বিষয়টা নিয়ে তোলপাড় শুরু করেছে। নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে পোস্ট দেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি লিখেন যে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ যে সরকারের দাবি মূলত 1/11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1/11 বন্দোবস্ত থেকে আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান হয়েছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা 1/11 সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা, নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত কী হয়েছে, শুরু হয়েছে। এটা কে মনে করতেছে? যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি মনে করতেছেন। এখানে মির্জা ফখরুল আলমগীর কি বলছিলেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ যে নেই তিনি এটাই ইঙ্গিত করতেছিলেন। এর ইঙ্গিতেই উপদেষ্টা নাহিদ ইসলাম তার এই বক্তব্যটাকে কিন্তু ভালোভাবে নেয়নি। তিনি বলতেছেন যে মির্জা ফখরুল আলমগীর যেভাবে এই বক্তব্যটা দিয়েছেন তারা কি চাচ্ছেন যে 1/11 ঘটার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে আবার পুনরায় ফিরিয়ে আনতে চাচ্ছেন। এটাই কিন্তু কে মনে করতেছেন? উপদেষ্টা নাহিদ ইসলাম, ঠিক আছে। এখন আমাদের মনে রাখতে হবে যে উপদেষ্টারা আসলে চাচ্ছেটা কি। উপদেষ্টারা তাদের এই সময়কালে তারা সবথেকে অগ্রাধিকার দিচ্ছে 3টি বিষয়ে। 1 নম্বর বিষয় তারা যেটি সবার উপরে রেখেছে বিচার, 2 নম্বর হচ্ছে সংস্কার, 3 নম্বর হচ্ছে নির্বাচন। কিন্তু বিএনপি এখানে কী মনে করতেছে, তারা 1 নম্বরে মানে বিএনপি অগ্রাধিকার দিচ্ছে 3 নম্বর অপশনটাকে, নির্বাচনকে। তারপর তারা বিচার করবে, তারপর তারা সংস্কার করবে। এখন বিএনপি মনে করতেছে যে আগে নির্বাচন দিয়ে জনগণ যে দলটাকে চাইবে সেই দলটা কী করবে, বিচার করবে, সংস্কার করবে, সব কিছু করবে। কিন্তু অন্তর্বর্তী সরকার চাচ্ছে তারা বিচার করতে, সংস্কার করতে, তারপর নির্বাচন দিতে,
ঠিক আছে, এই তিনটি কারণে মূলত কী হয়েছে, বিএনপি এবং সরকার ও সমন্বয়কদের মধ্যে কি দ্বন্দ্ব শুরু হয়েছে। সেই কারণেই কি হচ্ছে, বিষয়টা এমন যে একটা রাজনৈতিক পর্যায়ে চলে গেছে, যেটা আমার আন্দাজ আমি মনে করতেছি। এই কারণেই মূলত তারেক রহমান কি আসতে পারতেছে না, এই তিনটি বিষয়ের কারণেই দেশে আসতে পারতেছেন না বা আসতে চাইছেন না। বিষয়টা কিন্তু এমন, কারণ এখানে সরকার ও উপদেষ্টার সাথে মানে সমন্বয়কের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির যে দ্বন্দ্ব সেটা স্পষ্টই ফুটে উঠেছে। তো আমার এই বক্তব্যটি, আপনার আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।